নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা। নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের পরিপূরণের স্বার্থে আমরা এই আমাদের নামের তালিকাটি দিয়ে গেলাম। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থ মেলা। প্রস্তুত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা। এসএসসি পরীক্ষা চলার সময় কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য স্মার্টফোন নিষিদ্ধ। নকল রোধে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্লেষকদের সঙ্গে আনান কমিশনের বৈঠক। সমাধান করতে হবে মিয়ানমারকেই, বললেন প্রতিনিধিরা। টেকনাফে বার্নিকাটের ক্যাম্প পরিদর্শন। ময়মনসিংহের মুক্তাগাছাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা। হাজার হাজার শিক্ষার্থীর রেড কার্ড হাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং যুক্তরাষ্ট্রের মুসলিম শরণার্থীদের ভ্রমণ নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। নিয়োগ দেয়া হল ডানা বয়েন থেকে। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির আহ্বানে প্রস্তাবিত নাম জমা দেওয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সার্চ কমিটির বেঁধে দেওয়া সময় মাফিক এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি দলের মধ্যে ২৪টি রাজনৈতিক দল মন্ত্রিপরিষদ বিভাগে তাদের প্রস্তাবিত ব্যক্তিদের নাম জমা দিয়েছে। সকাল থেকে প্রস্তাবিত ব্যক্তিবর্গের নাম নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একে একে হাজির হন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে দলগুলোর পক্ষ থেকে নাম জমা দেওয়া হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত নাম জমা দেওয়ার সময়সীমা দেওয়া থাকলেও পরে তা বিকেল ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়। এদিকে নাম জমা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, সৎ, যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নামই প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণতন্ত্র সুসংহত করতেই সার্চ কমিটিকে নাম পাঠিয়েছেন তারা। গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের নাগরিক স্বাধীনতার স্বার্থে, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্থৈর্য, এটার স্বার্থে যতদূর সম্ভব যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা দরকার, মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের পরিপূরণের স্বার্থে আমরা এই আমাদের নামের তালিকাটি দিয়ে গেলাম। বিবেচনা দেখেছি এদের ব্যাকগ্রাউন্ড, স্বচ্ছতা, এদের ভিতরে যোগ্যতা, সবগুলো বিবেচনা করেই এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। যে নামগুলো জয়ন্তী শেখ হাসিনা এখানে পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুয়েল, আপনি জানেন গত ২৫ জানুয়ারি আগামী দিনের নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন। আর এই সার্চ কমিটি তাদের ২৮ জানুয়ারি প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল, রাষ্ট্রপতি যে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন সেই ৩১টি দলের কাছে ৫ জন করে নাম চাওয়া হবে, মনোনয়ন চাওয়া হবে, যাদেরকে এই ৩১টি রাজনৈতিক দল আগামী দিনে নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চায়।
তারই ফলশ্রুতিতে বিভিন্ন রাজনৈতিক দলই তাদের মনোনয়ন জমা দেয়া, তাদের সদস্য 5 জন করে নাম জমা দেওয়া শুরু করে। গতকাল 5টি রাজনৈতিক দল তাদের নাম জমা দিয়েছিল, সেখানে বিরোধী দল জাতীয় পার্টিও ছিল। আর আজ সকাল থেকেই রাজনৈতিক দলগুলো এই মন্ত্রিপরিষদ বিভাগে আসছেন এবং এইখানকার অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তাদের নামগুলো জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আজ বিকেল 3টা পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। আর আজ সকালে এখন পর্যন্ত 19টি রাজনৈতিক দল তাদের 5 জন করে সদস্যের নাম জমা দিয়েছেন। আর এই নাম জমা দেওয়ার আজ দুপুর 1টায় আওয়ামী লীগ এসেছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ তিনি এসে এইখানকার অতিরিক্ত সচিবের কাছে আওয়ামী লীগের মনোনয়নটি জমা দিয়েছেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাদের জানিয়েছেন যে সৎ, যোগ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন 5 জন মানুষের নামই তারা আগামী দিনে নির্বাচন কমিশনার হিসেবে জমা দিয়েছেন। তার ঠিক কিছুক্ষণ আগেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার তারা এসেছিলেন। তারাও বিএনপির পক্ষ থেকে 5 জনের নাম জমা দিয়েছেন। পরবর্তীতে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে যে 13 দফা প্রস্তাবনা দিয়েছিলেন সেই প্রস্তাবনার ভিত্তিতেই কিন্তু তারা নাম জমা দিয়েছেন এবং তাদের কাছে ওই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বর্তমান সার্চ কমিটির উপর বিএনপি কতটুকু আস্থা পাচ্ছে। সেই ক্ষেত্রে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন যে গণতন্ত্র সুসংহত করার সাথেই তারা সার্চ কমিটিকে সহযোগিতা করতে চান এবং এই উদ্দেশ্যে কিন্তু তারা 5 জনের নাম জমা দিয়েছেন। আর কাজল, আপনাকে যদি জানিয়ে দিই যে আজকে এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম জমা দেওয়া হয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নাম যদি একটু জানিয়ে দিই, তাহলে আজ সকাল থেকে এখন পর্যন্ত নাম জমা দিয়েছেন এলডিপি, ন্যাপ মোজাফফর, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, বিজেপি, জাসদ ইনু, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ রব, বাংলাদেশ ন্যাপ, জাসদ আম্বিয়া, জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ বিভিন্ন দলই আজ নাম জমা দিয়েছেন এবং আজ বিকেল 3টা পর্যন্ত কিন্তু নাম জমা দেওয়া যাবে। এখন পর্যন্ত গতকাল এবং আজ মিলে 24টি রাজনৈতিক দল জমা দিয়েছে। আরো 60টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন। 5,500 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প সহ 12,550 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, অনন্য আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প এবং পটুয়াখালী পায়রা 230 কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবিয়া এখন তারা বাংলাদেশমুখী হচ্ছে, তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা এখানে স্পেশাল ইকোনমিক জোন করতে চায়। এর মাঝে আমাদের প্ল্যানিং কমিশনেও ডাল, আল বারাকা, আল রাজি এই জাতীয় অনেককেই আমরা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর গত সফরটির পর সৌদি আরবিয়ার বাংলাদেশ সম্বন্ধে সার্বিকভাবে তাদের যে মূল্যায়ন সেটা অনেক বেশি পরিবর্তিত হয়েছে। রাত পোহালেই ভাষার মাস ফেব্রুয়ারি, শুরু হবে বাঙালির প্রাণের মেলা অমর 21শে বই মেলা। এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় 4 লাখ বর্গফুটের মতো বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে এ মেলা। সোহরাওয়ার্দী উদ্যানকে 12টি চত্বরে সাজিয়ে মেলার প্রাঙ্গণ পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে আনা হয়েছে। এখানেই রাখা হচ্ছে শিশু কর্নার। বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এবার প্রথমবারের মতো মঞ্চও হচ্ছে উদ্যানে। সাতিরা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বইপ্রেমীদের আগ্রহী করে তোলার জন্যই এমন রঙের প্রলেপ। মোট 409টি প্রতিষ্ঠানের 663টি স্টলের শেষ সময়ে তাড়াহুড়ো তৈরি করেছে বিশাল এক কর্মযজ্ঞের। সব স্টলেই চলছে কাঠের কাজ, মিস্ত্রির হাত ফাঁকা বসে থাকার উপায় কই। রাংতা আর নানা রঙের কাপড় সেলাইয়ের জন্য মেলা প্রাঙ্গণেই ঘুরছে এ চাকা। বর্ণমালা ছাড়া চিন্তাই করা যায় না ভাষার মেলা। শোলায়ও ফুটিয়ে তোলা হচ্ছে নানা অক্ষর। এবছরের মেলার জন্য 23 জানুয়ারি স্টল বরাদ্দের পর কিছুটা বাড়তি সময় পেয়েছে প্রতিষ্ঠানগুলো। কাজগুলো নিয়মিত সময়ের মধ্যে শেষ করতে হবে, সবার সাথে একটা ম্যাচিং হবে না, এটা আমাদের মাথা রেখে কাজ করতে হয়। এবার একটু সময় বেশি পাওয়া গেছে, সেই ক্ষেত্রে কাজ চলছে, ভালোই চলছে, মানে
জাঁকজমকভাবেই কাজ চলছে। শেষ মুহূর্তে যে সমস্ত যাবতীয় টুকটাক কিছু কাজ বাকি রয়েছে সেগুলি আমরা চেষ্টা করছি যে সময় মতো শেষ করার জন্য। গ্রন্থমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ছুটির দিন বাদে দুপুর 3টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। এবারও ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত থাকছে শিশু প্রহর। আর 21 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে মেলা। থাকছে গুগল স্ট্রিটে মেলার পুরো ম্যাপ। ইন্টারনেটের সাহায্য নিয়ে দর্শনার্থীরা পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত স্টলে। এখন যে কাজগুলো রয়ে গেছে এগুলো খুবই সামান্য কাজ, যেটাকে আমরা বলি ফিনিশিং কাজ, সেটা এর মধ্যে হয়ে যাবে। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রতিদিন যাতে সর্বোচ্চ সংখ্যক বই উন্মোচনের, মোড়ক উন্মোচনের সুযোগ দেওয়া যায়। পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাচ্ছি, পুলিশের 3টি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। পুরো বছর জুড়ে বই প্রকাশনার একটি অংশ জুড়ে থাকে অমর একুশে গ্রন্থমেলা। এই মাসেই প্রকাশিত হয় নানা ধরনের বই। এই মেলা প্রাঙ্গণ শেষ করে এনেছে তার প্রস্তুতি। ভাষা আন্দোলনের মাসে আবারও পুরো জাতি তার অগ্রজদের শ্রদ্ধা জানাবে এই মেলার মাধ্যমে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবারের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে আগামীকাল থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলার নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের এবারের বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। এ সময় রাজধানীর নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, শহীদ মিনারে তল্লাশি চৌকি বসানো হবে বলেও জানান। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লেখক অভিজিৎ হত্যা মামলায় বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে শিগগিরই আদালতে চার্জশিট দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এমন কোন কথা, কাজ বা প্রকাশের মধ্য দিয়ে যদি কারোর ধর্মীয় অনুভূতি আঘাত দেয় সেটা দণ্ডযোগ্য অপরাধ। এই ধরনের কোনো বই সর্বশেষে ফাঁক গলিয়ে কোনো স্টলে এসছে কিনা, যদি আসে তাহলে আমরা দেশের প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নিব। মূল যে আসামি একটা অপারেশন করেছি, সেই অপারেশনে অলরেডি সে নিহত হয়েছে। কিছু আসামিকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, 8 জন আসামিকে, এবং আরো কয়েকজন আসামি শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বত্র চেষ্টা করছি। আমরা প্রত্যাশা রাখি খুব দ্রুতই এই অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দায়ের করতে পারব। অমর একুশে গ্রন্থমেলার সার্বিক প্রস্তুতি খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খার মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনি জানেন যে আগামীকালকে বিকালে প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন, তো তারপরে আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আর খুব বেশি সময় বাকি নেই। তো এরই মধ্যে যে অবস্থাটি হয়েছে সেটি হচ্ছে যে বইমেলার অধিকাংশ স্টলই দেখছি আমরা তৈরি হয়ে গেছে। তো কিছু স্টলে এখনো পর্যন্ত শেষ মুহূর্তে যে কাজ, সেই কাজগুলো চলছে। তো যারা এখানে প্রকাশকরা আছেন তারা বলেছেন যে তারা আজকে থেকে শুরু করে যে আসছে রাত, সেই সারা রাত ধরে কাজ চলবে এবং কালকে সকালবেলাতেও কাজ চলবে। তো কালকে দুপুরের আগেই প্রত্যেকটি স্টলই তৈরি হয়ে যাবে এবং বইও চলে আসবে, এমনটাই প্রকাশকরা আশা করছেন। আর এছাড়া আমরা দেখেছি যে কিছু কিছু প্রকাশনা সংস্থায় কিন্তু এরই মধ্যে বই পৌঁছে গেছে, সেই বইগুলো গুছিয়ে রাখা হচ্ছে, সাজিয়ে রাখা হচ্ছে, সেই কাজগুলো চলছে। আর এছাড়া অন্যান্য যে স্টলগুলো এখনো তৈরি হয়নি সেগুলোতে কাজ চলছে। তো সবকিছু মিলে এখন শেষ মুহূর্তের কর্মযোগ্য সেটি এই বইমেলা প্রাঙ্গণে, অর্থাৎ যে দুটি অংশ, সোহরাওয়ার্দী উদ্যান অংশ এবং হচ্ছে বাংলা একাডেমির সামনের চত্বর, দুটি জায়গাতেই একই রকম পরিস্থিতি আমরা দেখছি। আর এছাড়াও যে এই বইমেলাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তো সবকিছু মিলে আমরা বলতে পারি যে এই বইমেলা প্রাঙ্গণ, অর্থাৎ আগামীকাল থেকে যে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে, সেটির জন্য সব রকম প্রস্তুতি, অর্থাৎ প্রশাসনিক ভাবেও প্রস্তুতি এবং নিরাপত্তার দিক থেকেও প্রস্তুতি, সেগুলো একেবারেই শেষ হয়ে গেছে, আমরা তেমনটাই বলছি আপনাকে। আর এছাড়া আপনি জানেন যে সকালবেলা এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছিলেন। তিনি নিরাপত্তার যে পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি, সেটি তিনি ঘুরে দেখে গেছেন। তিনি এই বইমেলা চত্বর পরিদর্শন করেছেন। তো তখন তিনি যেটি জানিয়েছিলেন যে এই বইমেলাকে নিশ্চিত নিরাপত্তার আওতায় তারা রাখবেন। পুরো বইমেলা এলাকা হচ্ছে আপনার সিসিটিভির ক্যামেরার আওতায় থাকবে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবং তিনি বলেছেন যে বইমেলাতে যে প্রবেশ এবং বের হওয়ার জন্য যারা আলাদা আলাদা গেট তৈরি করেছেন, বরাবরই যেটি থাকে, তো এবার বলছেন যে সেই প্রবেশ এবং বের হওয়ার যে গেট, সেটি তারা এবার কঠোরভাবে নজরদারিতে রাখবেন এবং বলেছেন যদি মানুষের
সমাগম বেশি হয় তাহলেও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সে বিষয়টি তারা মাথায় রেখেছেন। আর এছাড়া আপনি জানেন যে বছর দুয়েক আগে বইমেলাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল বইমেলা চত্বরেই। তো সেই বিষয়টি মাথায় রেখে এবার ডিএমপি কমিশনার জানিয়েছেন যে যদি কোনো লেখক প্রকাশক তাদের কাছে নিরাপত্তা চায় তাহলে সেটি তারা বিবেচনা নেবেন এবং বিবেচনায় নিয়ে প্রয়োজন মনে করলে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা তারা দেবেন এবং এমনটাই ডিএমপি কমিশনার জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বইমেলা যাতে সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে শেষ হয় সেজন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন এবং বইমেলাতে যারা লেখক আছেন প্রকাশক আছেন এসব যেসব পাঠকরা আসবেন তাদের সবাইকে যাতে নিরাপত্তার আওতায় আনা যায় সেই বিষয়টি তারা বিবেচনা রেখেছেন। তো বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কাজল। দর্শক, গ্রন্থমেলার সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রকাশনা শিল্পে নান্দনিকতা বেড়েছে বহুগুণ। বই প্রকাশের সংখ্যা বাড়ার পাশাপাশি বিষয়েও এসেছে বৈচিত্র্য। তবে সৃজনশীল বইয়ের প্রকাশনা এখনো 21শে বইমেলার গণ্ডিতেই আবদ্ধ হয়ে আছে। বইমেলার বেশি বই বিক্রি হওয়ার আগে ভাগে ছাপলেও বই প্রকাশের জন্য এখনো মেলায় অপেক্ষায় থাকেন লেখক এবং প্রকাশকরা। পাঠকের সংখ্যা না বাড়লে এই নির্ভরতা কাটবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় প্রকাশনাকে শিল্প হিসেবে রূপ দিতে সরকারের পৃষ্ঠপোষকতা চান প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। একসময় শুধু পাঠ্যপুস্তক, নোট বই ও টেস্ট পেপার ছাপার মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলাদেশের প্রকাশনা জগৎ। সেই গণ্ডি পেরিয়ে প্রকাশনা শিল্পে আধুনিকতার ছাপ লেগেছে 4 দশকে। তবে প্রযুক্তিগত উন্নয়ন হলেও পাঠ্যপুস্তক এবং গবেষণাধর্মী কিছু বই ছাড়া বছর জুড়ে সৃজনশীল বই প্রকাশ হয় নামমাত্র। প্রকাশকদের অভিযোগ, দেশে শিক্ষার হার বাড়লেও শিক্ষা ব্যবস্থা ও পাঠ পদ্ধতির সমস্যার কারণে পাঠকের সংখ্যা সে অনুপাতে বাড়ছে না। তাই পাঠকরা বইমেলা কেন্দ্রিক হওয়ায় বই প্রকাশের সব আয়োজনও হয় বইমেলাকে ঘিরে। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে তো কিন্তু সেই হিসেবে পাঠক বাড়েনি আমরা মনে করি। কিছু বই তো অবশ্যই চলে, কিন্তু আপনি মনে করেন 64টা জেলা, একটা জেলা 5টি করে বই বিক্রি হলে তো কতগুলো বই বিক্রি হওয়া উচিত। পাঠকরা আসলে এই জানুয়ারি মাসে যে বইটা প্রকাশিত হয় সেটাই বলে পুরনো বই। তাই আমাদের লেখকরাও মেলা কেন্দ্রিক, আমরাও মেলা কেন্দ্রিক হয়ে গেছি। প্রকাশকরা জানান, বই বিপণন ব্যবস্থার দুর্বলতা ও বছরব্যাপী নতুন বইয়ের ওপর প্রচারণা না থাকায় অন্য সময় বই প্রকাশ করলে পুঁজি হারানোর শঙ্কা থাকে। বিপণন ব্যবস্থা খুবই দুর্বল। আমরা ধরুন বই করে ঢাকার বাইরে পাঠাবো, টাকা দিচ্ছেন না। এটা যদি বিজনেস হয় তাহলে তো আপনাকে এটা সারা বছর সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। আপনি বই ছাপলে যেন আপনার বইটা বিক্রি হয়, আমি প্রকাশকের জন্য টাকাটা ফেরত পাই। কম্বাইন্ড সিস্টেম দরকার, যে আপনার এটা ভালো বই বা ইয়ে হলে যাতে সেটার প্রচারের ব্যবস্থা হয়। এক্ষেত্রে সরকারিভাবে বই কেনার জন্য বাজেট বাড়ানো এবং প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি প্রকাশকদের কারো কারো। প্রকাশনাকে যদি শিল্প ঘোষণা বলা করা হয় তাহলে গোটা খাতটাই উপকৃত হবে। প্রকাশকরা ব্যাংক লোন পাবেন, মেশিনাইজ আমদানিতে সুযোগ সুবিধা পাবেন, এই সেক্টরের সাথে জড়িত হাজার হাজার কর্মী প্রণোদনা পাবেন। সারা দেশে ছোট বড় মিলিয়ে প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা 4500 হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িয়ে আছে প্রায় 50 লাখ মানুষ। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে উৎপাদন ও বিপণন নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে দ্বৈত নীতি গ্রহণের অভিযোগ বিশেষজ্ঞদের। আগামী 2রা ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত বছরের চেয়ে এবার 1,35,090 জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলেও জানান মন্ত্রী। এছাড়া শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের পরীক্ষা চলাকালীন যে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারি, পরীক্ষা প্র্যাকটিক্যাল সহ সব শেষ হবে 11ই মার্চ, 2 ধাপে। আর আমরা এটা নিশ্চয়তা করে বলতে পারি যে গত প্রায় 4 বছর ধরে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তার ফলে আমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টা আমরা মোটামুটি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সারা দেশে 1 জানুয়ারি জাঁকজমকভাবে পালন করা হয়েছে বই উৎসব। তবে 1 মাস পেরিয়ে গেলেও শরীয়তপুরের অনেক বিদ্যালয়ে নবম শ্রেণীর বেশিরভাগ বই এখনো পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের ভালো ফল নিয়ে শঙ্কায় অভিভাবকরা। আর বছরের শুরুতে বই না পাওয়ায় হতাশ শিক্ষকরা। তবে দ্রুত বই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বই উৎসবের পরদিন ২রা জানুয়ারি থেকেই বিদ্যালয়গুলোতে শুরু হয়ে গেছে বছরের শিক্ষা কার্যক্রম। তবে গণিত, বিজ্ঞান ও ধর্মসহ গুরুত্বপূর্ণ 8টি বিষয়ের বই না পাওয়ায় গল্পগুজব করেই দিন কাটছে শরীয়তপুরের নবম শ্রেণীর শিক্ষার্থীদের। এতে একদিকে যেমন বইয়ের অভাবে পাঠ্যক্রম বুঝতে পারছে না, তেমনি ফলাফল নিয়েও দুশ্চিন্তায় রয়েছে তারা। আর এখনো প্রয়োজনীয় বই না পাওয়ায় সন্তানদের ক্ষতিতে হতাশ অভিভাবকরা। কমার্সের আর আর্টসের অনেক বই আছে যেগুলো এখন আমরা পাই নাই। আমরা যদি এই বইগুলো না পাই তাহলে আমরা ঠিকমতো পরীক্ষা প্রিপারেশন নিতে পারবো না। যে বইগুলো নেই সেই বইগুলোর মধ্যে তাও ক্লাস করাচ্ছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। এতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বই না পাওয়ায় শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও রয়েছেন বিভ্রান্তিতে, দিতে পারছেন না কাঙ্ক্ষিত পাঠদান। তাই দ্রুত বই দেওয়ার দাবি তাদের সবার। গণিতের মতো সাবজেক্টে তারা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা কিছু ক্লাসে পাঠদান চালিয়ে যাচ্ছি কোনো মতে। বছরের শুরু থেকে ঠিকমতো ক্লাস না করানো যায় তাহলে বাচ্চাদেরও ক্ষতি হয়, আবার দেখা যায় যে সামনে পরীক্ষা। অনতি বিলম্বে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে যাতে এই বইগুলো পৌঁছে দেওয়া যায়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন শিক্ষা কর্মকর্তা। নবম শ্রেণীর বই অলরেডি দশম শ্রেণীর ক্লাস চলমান, এই বই দিয়ে হলেও তারা যেন অন্ততপক্ষে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেই ব্যবস্থা করেন, সেই নির্দেশনা আমরা অলরেডি দিয়ে রেখেছি। বইগুলো পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোকে বইগুলো সরবরাহ করার ব্যবস্থা করব। শরীয়তপুরের ৬ উপজেলায় সরকারি বেসরকারি ১৪৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রী রয়েছে প্রায় ৩০,০০০। সময় সংবাদ, শরীয়তপুর। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করেছেন কোফি আনান কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ মহাসচিবের রাখাইন বিষয়ক বিশেষ পরামর্শক ঘাসান সালামের সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এর আগে গত শনিবার বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা দেখতে এবং বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করতে ঢাকায় আসেন রাখাইন রাজ্য বিষয়ক ৩ সদস্যের পরামর্শকরা। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে তাদের। রাখাইন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের রাখাইন বিষয়ক বিশেষ পরামর্শক ঘাসান সালামে। এটি কেবল ধর্মীয় সমস্যাই নয়, রোহিঙ্গাদের নাগরিকত্বের সমস্যার সংকটেও সমাধান করতে হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীতে সাবেক কূটনীতিক, অভিবাসীদের নিয়ে কাজ করে এমন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। Complex situation that has not been created yesterday, but has been simmering for some time since the adoption and non-implementation of the citizenship law of 1982, or the partial implementation of that law. To reduce this to a conflict of people from different faiths. যেহেতু একটা কমিশন তৈরি হয়েছে এবং স্বীকৃত কমিশন, আমি মনে করি এটার একটা ইম্প্যাক্ট রাখবে, কারণ দেখা যাচ্ছে যে মিয়ানমার সরকারের দিক থেকেও এক ধরনের পজিটিভ অ্যাটিটিউড আছে এই কমিশনের প্রতি, আর আমাদের দিক থেকে তো আছি। আপনারা সরাসরি ভুক্তভোগীদের সাথে কথা বলেন, সেটা কিন্তু আমরা কেউ আগেও বলেছিলাম যে আমরা জানি যে এই কমিশন ওই প্রান্তে ভুক্তভোগীদের এলাকায় যেতে পারেননি এবং তাদের মতামত সংগ্রহ করতে পারেনি। কাজে এইটা তাদের একটা ফার্স্ট হ্যান্ড তথ্য সংগ্রহের সুযোগ হয়েছে। দুই দেশের সরকার এখানে ইনভলভ না হলে এই সমস্যা আদৌ সমাধান হবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে উদ্যোগ নিতে হবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সকালে টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট সহ মার্কিন দূতাবাসের 9 কর্মকর্তা। এ সময় ক্যাম্পে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন বার্নিকাট। এরপর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময়ই মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চাপ প্রয়োগ করেছে এবং এখনো করছে। সবাই জানে এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এর সমাধান দেখতে চাই এবং এর জন্য সব ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
সহস্রাধিক শিক্ষার্থীর লাল কার্ড দেখিয়ে না বলার মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা একসাথে লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে না বলে। তাদের সাথে একত্রতা জানিয়ে শিক্ষক ও অভিভাবকরাও এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি অংশ নেন। গত 2 মাসে মুক্তাগাছায় কোনো বাল্যবিবাহ হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। 2016 সালের মে মাস থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটি কাজ শুরু করে। ঢাকা মহানগরীতে শব্দ দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি। রাজধানীর শব্দ দূষণের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। চলতি মাসে মহানগরীর 45টি স্থানে শব্দের মাত্রা পরিমাপ করে এ তথ্য তুলে ধরেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান। এ সময় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, এর কারণ ও নিয়ন্ত্রণে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য জনগণের মাঝে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। একই সঙ্গে নগর উন্নয়ন কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতার তাগিদ দেন তারা। নীরব এলাকায় দিবাকালীন শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে 1.5 থেকে 2 গুণেরও বেশি। যেটা আমি বললাম যে যেখানে 50 সেখানে 104 পেয়েছি, তার মানে দ্বিগুণেরও বেশি। সব জায়গায় দেখা যাচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে, ওইভাবে তুলনা করলে নীরব এলাকাতেই সবচেয়ে খারাপ অবস্থা। শব্দ দূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে, কমার কোনো লক্ষণ কিন্তু আমরা দেখছি না। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে সরকার তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করছে। অন্যদিকে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোই সরকারের মালিকানা থেকে মুনাফা আসছে। সরকারের দ্বৈত অবস্থানকে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব কোম্পানি থেকে দ্রুত শেয়ার প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আর শেয়ার প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে প্রতি বছর 57,000 মানুষ অকাল মৃত্যুবরণ করে এবং পঙ্গু হয় প্রায় 4 লাখের মতো। এসব কারণে দেশে ধূমপান বা তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সোচ্চার সরকার। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সরকার ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে 11.45%। বাংলাদেশ হচ্ছে টোবাকো কন্ট্রোল যে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে সেটির প্রথম সিগনেটারি, এবং সিগনেটারি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা আছে এবং আমাদের সংবিধানে বলেছে যখনই কোনো আপনি ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করবেন এটা রাষ্ট্র মানবে। সেটা অনুযায়ী অবশ্যই বাংলাদেশ সরকারের একটা ফার্ম কমিটমেন্ট থাকতে হবে, রাষ্ট্রের একটা কমিটমেন্ট থাকতে হবে তামাকের বিরুদ্ধে। সরকারের এই ধরনের স্ববিরোধী অবস্থানকে অনৈতিক বলছেন সংশ্লিষ্টরা। মানুষ যেন সুস্থ থাকে, মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন কর্মক্ষম থাকে। আরেকদিকে আমি মানুষকে মৃত্যুর দিকে অনুপ্রাণিত করছি, মানুষকে তামাকের নেশায় ধাবিত করছি। এইটি একটি দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি থেকে সরকারের আমার মনে হয় যে সরে আসার সময় এসেছে। প্রতি বছর এই শেয়ার বাবদ তাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ তারা মুনাফা অর্জন করে। এটা অত্যন্ত অন্যায়। এটা ভুল। সরকারের অনতিবিলম্বে এই শেয়ার ছেড়ে দেওয়া উচিত। পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকোয় সরকারি মালিকানা রয়েছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধীরে ধীরে এসব কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার করে নিচ্ছে। আমরা কিনে শেয়ার আগের পাকিস্তানের সরকার কিনেছিল, কিন্তু আমরা পেয়েছি, ওর থেকে আমরা কিছু কিছু লাভও পাই প্রতি বছর। ধীরে ধীরে আমরা এটাকে ডাইভেস্ট করতে চাই, ডিসইনভেস্ট করতে চাই, আমরা এটা বিক্রি করতে চাই। এইটার বিশাল কাজ, সময় লাগবে। কারণ সময় একটাই লাগবে, কারণ মানুষের কিছু রুজির প্রশ্ন এখানে জড়িত আছে। এছাড়া সরকার তামাক পণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজেটে 1% সারচার্জ আরোপ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। পুরোপুরি ধূমপান মুক্ত হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন করেছে শত শত শিক্ষার্থী। সকালে নগরীর কাজেম আলী বিদ্যালয়ের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখানে ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। একই সময় নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাদক বিরোধী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসন এবং শিক্ষার যে শিক্ষা প্রশাসন আছে তাদের সহযোগিতায় আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাদক বিরোধী মানববন্ধন করছি। আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা এই দেশকে নেতৃত্ব দিবে, তারাই হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম যাতে মাদক দ্রব্য গ্রহণ করে তাদের নষ্ট না হয়। দুপুরের সময় আরও থাকছে। কানাডার কুইবেকে হামলার প্রতিবাদে বিক্ষোভ, হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি। আটক ফরাসি বংশোদ্ভূত কানাডীয় ছাত্রের বিরুদ্ধে চার্জশিট। এবং যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় 5 বছর পর মাঠে গড়ালো ফুটবল, হাজারো সমর্থকদের উপস্থিতিতে প্রীতি ম্যাচ ঘিরে উৎসবের রঙে রঙিন আলেপ্পা। গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার পর 1 মাস পেরিয়ে গেলেও এখনও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যার ঘটনার পর থেকেই লিটনের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করায় বাড়ি জুড়ে শুধুই নীরবতা। তবে বাড়িটি এখনও পাহারা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর দ্রুত তাদের নেতার হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনটাই প্রত্যাশা করে আছেন এলাকাবাসী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন লিটন। এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখানে গোয়েন্দা সংস্থা বা অনেক প্রশাসনিক টিম এখানে কাজ করছে, তারপরও তারা এটা বের করতে পারলো না। আসলে কেন বের করতে পারতেছে না এই বিষয়টা নিয়ে আমরা নিজেরাই শঙ্কিত আর কি। খুনিকে গ্রেপ্তার করা হোক এবং উন্মোচন করা হোক যে এমপি মহোদয়কে কেন খুন করা হলো এবং তাকে কারা খুন করলো। পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রেখেই বলছি, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব হত্যার মোটিভ উদ্ঘাটন করে দেশবাসীর সামনে উন্মোচিত করবেন। আমরা এই মামলা তদন্ত করতেছি, তদন্তকারী কর্মকর্তা অতি শীঘ্রই আপনাদের সুসংবাদ দেবে। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরাসরি জড়িত বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে 7 ফেব্রুয়ারি। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদনে এর 2 জন পুলিশ সদস্য ও 1 জন ডিবির সদস্য সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়। তবে পুলিশের কোন সদস্য জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনে বলা হয় ওই ঘটনার সময় যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা চাওয়া হয়। তবে বিচার বিভাগীয় কমিটির কাছে নামের তালিকা দেননি পুলিশ সুপার। গত 6 নভেম্বর গাইবান্ধার সাঁওতালপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিষয়টি আদালতের নজরে আনলে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। গ্যাস সংযোগ না পেয়ে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন শিল্প মালিকরা। এ কারণে নতুনভাবে গড়ে ওঠা সিলেট অঞ্চলের অর্ধশত শিল্প কারখানা চালু করা সম্ভব হচ্ছে না। আর ব্যাংক থেকে নেওয়া ঋণ সহ বিনিয়োগ করা অর্থ বিফলে যাওয়ার শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগ বোর্ড এবং গ্যাস কোম্পানি বলছে তরলায়িত প্রাকৃতিক গ্যাস প্রকল্প চালু করে সেখান থেকে গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সরকার 2009 সালের 21 জুলাই শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং 2010 সালের 13 জুলাই আবাসিক গ্রাহকদের নতুন সংযোগ বন্ধ করে দেয়। এই নিষেধাজ্ঞার আগে গ্যাসের ঊর্ধ্বচাপের আশায় হবিগঞ্জ সহ সিলেট অঞ্চলে শিল্প স্থাপনের উদ্যোগ নেয় শিল্পের মালিকেরা। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে গ্যাস সংযোগ না পাওয়ায় এভাবে পড়ে আছে অর্ধশত শিল্প। ফলে এই শিল্পের মালিকেরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 3 বছর ধরে যাবত আমরা এই সমস্যা ফেস করতেছি, গ্যাসের সমস্যা, জটিল সমস্যা। সব দিক দিয়ে আমরা এখন তৈরি, কিন্তু গ্যাসের অভাবে আমরা ইন্ডাস্ট্রি চালু করতে পারতেছি না। এই অবস্থায় সরকারের তরলায়িত প্রাকৃতিক গ্যাস প্রকল্প চালু করে সংযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন গ্যাস ফিল্ড এবং রাজস্ব বোর্ডের শীর্ষ 2 কর্মকর্তা। গ্যাস আমাদের পর্যায়ক্রমে এলএনজি যখন আসা শুরু হবে, এলএনজি পরিমাণ তখন আরো ইপিজেড বাড়বে। এখন তো মৌলভীবাজারে আমাদের একটা অলরেডি প্রকল্প সিওটি নেওয়া হয়েছে। যেসব জায়গাতে শিল্প কারখানা স্থাপন করার প্রয়োজন পড়বে তার পাশেই এলপিজি, এলএনজি এগুলা উৎপাদন কারখানা
তৈরি হবে। তবে গ্যাসের বিকল্প ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা থেকেই গ্যাস সংযোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের এই নেতা। যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল হয় নাই ততক্ষণ পর্যন্ত সরকারিভাবে গ্যাসের সংযোগ দেওয়া প্রয়োজন, কারণ তারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে, তাদের উপরে ঋণের বোঝা আছে এবং প্রতিদিনই সুদ গুনতে হচ্ছে, তাদেরকে এই সুদ থেকে রেহাই দিতে হবে। পেট্রো বাংলার হিসেবে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে 320 কোটি ঘনফুট। এই যাবৎ আবিষ্কৃত 26টি গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহের পর দৈনিক ঘাটতি রয়েছে 50 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়ার্সকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের অ্যাটর্নি ডানা বোয়েন্তেকে নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। সোমবার রাতে স্যালি ইয়ার্সকে বরখাস্তের ওই আদেশ দেওয়া হয়। ইয়ার্স সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন। মুসলিম প্রধান 7টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের মধ্যেই ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আইনগতভাবে কতটুকু বৈধ তা নিয়ে প্রশ্ন তোলেন ইয়ার্স। একই সঙ্গে আদেশ কার্যকর না করতে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে কথা না বলতেও আইন দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি। তার ওই বক্তব্যের পরপরই টুইটার বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। ইয়ার্স নির্বাহী আদেশ কার্যকর না করার অনুরোধ জানিয়ে আইন দপ্তরের সঙ্গে বেইমানি করেছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার কুইবেক সিটির একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় আলেকজান্ডার বিশনেট নামে ফরাসি বংশোদ্ভূত এক কানাডীয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। এ সময় হামলাকারীদের আটক করে উপযুক্ত শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে ঘটনাটিকে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের কানাডায় জায়গা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার রাতে কুইবেক সিটিতে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। শুধু মুসলমান নয়, আমাদের সবার জন্যই এটা খুব হৃদয় বিদারক। একজন মানুষ কখনো আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। যে ব্যক্তি খুন করে তার ভেতরে মনুষ্যত্ব বোধ কাজ করে না। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। আলেকজান্ডার বিশনেট নামে 27 বছর বয়সী ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তারা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় অভিযুক্ত ওই ব্যক্তি ফরাসি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। সে কানাডার লাভাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের শিক্ষার্থী। এছাড়া সন্দেহভাজন আরেকজনকে আটকের পর তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ, তবে তিনি প্রত্যক্ষদর্শী বলে জানানো হয়। মোহাম্মদ খাদির নামের ওই ব্যক্তি প্রথম পুলিশকে খবর দেন। ঘটনাটিকে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের তার দেশে জায়গা হবে না। মুসলমানরা কানাডার জাতিসত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন ট্রুডো। মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা সন্ত্রাসীদের কাজ। এরকম সহিংসতা হৃদয় বিদারক। বহুতত্ত্ববাদ, বৈচিত্র্য আমাদের শক্তি এবং ধর্মীয় সহিষ্ণুতা আমাদের মূল্যবোধ, যা আমরা কানাডাবাসী লালন করি। আমাদের কমিউনিটি, নগর ও দেশে এমন কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে ফোন করে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদো। তিনি বলেন কুইবেকের বাসিন্দাদের শান্তি ও উদারনীতির চেতনাকে আক্রমণ করতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এদিকে কুইবেক সিটির মসজিদে হামলার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মসজিদগুলোর আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানানো হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আসন্ন ভারত সফরটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন জাতীয় দলের নির্ভরতার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে এ সিরিজে টাইগাররা ভালো করবে বলেও মত তার।
আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা সিরিজ হবে, একটা টেস্ট ম্যাচ। তো আমরা সবাই খুব মুখিয়ে আছি এখানে খেলার জন্য, এবং আসলে এটা খুবই একটা আনন্দের বিষয় যখন আমরা বেস্ট টিমের সাথে খেলি। তো এবং তারাও খুব ভালো করছে ইন্ডিয়া, আমরা সবাই জানি ওদের মাটিতে ওরা খুবই স্ট্রং টিম। তো আমার পার্সোনালি আমি আমাদের প্লেয়ারদের সাথে যতটুকু কথা বললাম, সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে ওইখানে খেলার জন্য এবং চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। অস্ত্র নয়, ফুটবলকে পুঁজি করে আবারও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে সিরিয়ার আলেপ্পো নগরীর বাসিন্দারা। সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেও দীর্ঘ 5 বছর পর মাঠে গড়িয়েছে ফুটবল। প্রীতি ম্যাচে সিরিয়ান ঘরোয়া ফুটবলের ক্লাব হুরিয়াকে 2-1 গোলে হারিয়েছে আল ইত্তেহাদ। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের উৎসবের রঙে রঙিন হয়েছিল পুরো স্টেডিয়াম। আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা গত 6 বছরের গৃহযুদ্ধের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে সিরিয়ার আলেপ্পো নগরী। বহু আগেই আলেপ্পো পেয়েছে পৃথিবীর সবচেয়ে বসবাস অযোগ্য শহরের খেতাব। তবে মরুর বুকে ফুল ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল যুবক। অশান্ত শহরে শান্তি ফিরাতে অস্ত্রের পরিবর্তে তারা বেছে নিয়েছে ফুটবলকে। আর তাদের হাত ধরেই দীর্ঘ 5 বছরের যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি মিলল আলেপ্পো নগরীর বাসিন্দাদের। মাঠের ঘাসের রং আর সবুজ নেই, তার পরিবর্তে হয়ে গেছে বাদামি। বোমা বর্ষণে ক্ষত বিক্ষত স্টেডিয়াম। দাঙ্গা দমনকারী পুলিশও প্রস্তুত সাইডলাইনের বাইরে। তবে তাতে উৎসাহের একটুও ভাটা পড়েনি দুদলের সমর্থকদের মধ্যে। ঢোল বাদ্য ড্রামের তালে তালে তারা গলা ফাটিয়েছে নিজ নিজ ক্লাবের জন্য। ম্যাচে আল ইত্তিহাদ ক্লাবের কাছে 2-1 গোলে হেরেছে হুলোরিয়া, কিন্তু ফলাফলে কি বা আসে যায়। তাই তো সব ছাপিয়ে স্বস্তির সুবাতাস ছিল দুদলের খেলোয়াড়দের কণ্ঠেও। আমি আমার মনের কথাগুলো বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে 5 বছরের বোঝা দূর হয়ে গেছে গত 90 মিনিটে। আমার হৃদয় স্পন্দন দেখলেই আপনি তা বুঝতে পারবেন। আমি এই ম্যাচের জন্য গত 5টা বছর অপেক্ষা করেছিলাম। আমি ভীষণ খুশি। হ্যাঁ, আমরা ম্যাচটা হেরেছি, কিন্তু তাতে কি? আর ফুটবলকে পুঁজি করে আবারও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে আলেপ্পোর মানুষ। কারণ ম্যাচের স্লোগানই যে ছিল জয় হোক ফুটবলের, জয় হোক মানবতা। মাহবুব ইমন, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম মন্ত্রী পরিষদ বিভাগে জমা। নাম দিল আওয়ামী লীগ, বিএনপিও। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। প্রস্তুত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা। এসএসসি পরীক্ষা চলার সময় কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্যই স্মার্টফোন নিষিদ্ধ। নকল রোধে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্লেষকদের সঙ্গে আনান কমিশনের বৈঠক। সমাধান করতে হবে মিয়ানমারকেই, বললেন প্রতিনিধিরা। টেকনাফে বার্নিকাটের ক্যাম্প পরিদর্শন। এবং যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থীদের ভ্রমণ নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। নিয়োগ দেয়া হলো ডানা বোয়েন্তেকে। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।